শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় প্রতিদিনকার আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। এবং আজকেও একটি বিশেষ সময় আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। বিশেষ সময় এই কারণে আজকে একজন বাঙালির বিজয় আসলে আমরা উদযাপন করতে বসছি বলতে পারি ছোট্টখাট্টভাবে। এবং আজকে যাকে নিয়ে কথা বলবো তার ব্যাপারে আসলে বলতে গেলে খুব বেশি কিছু না। তিনি 64 জেলায় পায়ে হেঁটে বেরিয়েছেন। তিনি ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারীতে সাইকেল চালিয়ে গিয়েছেন এবং তিনি আরও এরকম অনেক অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করেছেন। তিনি রোমাঞ্চ ভীষণ পছন্দ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি হয়েছে সেটি হচ্ছে গত মে মাসে 19 তারিখ তিনি ষষ্ঠ বাঙালি মাউন্ট এভারেস্ট বিজয়ী হিসেবে আমাদের সামনে আবিষ্কৃত হয়েছেন। তিনি বাবর আলী আমাদের সঙ্গে আজকে আছেন। স্বাগত বাবর ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আমরা ভীষণ আনন্দিত হই যখন কোনো বাঙালি আসলে এই ধরনের কি বলবো বিজয় আমাদের জন্য নিয়ে আসে। আসলে এত পর্বতের চূড়ায় গিয়ে বাংলাদেশের পতাকা আপনি যখন উড়িয়েছেন সেই আনন্দ এবং সেই বিজয় আসলে আমাদের সবার আমরা মনে করি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাকে একটু বলবেন কোন বিষয়টি আপনাকে তাড়িত করেছে এই কাজগুলো করবার জন্য? এই যে 64 জেলায় আপনি যে পায়ে হেঁটে গেছেন, তারপর হচ্ছে সাইকেল চালিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে, অনেক সাহসের ব্যাপার, অনেক শক্তির ব্যাপার। মানে সেটা কেন করেছেন বা কোন জায়গা থেকে আপনি ইন্সপিরেশন পেয়েছেন? ইন্সপিরেশন মানে একটা বইয়ের নামই বলি আসলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব ফেভারিট। চাঁদের পাহাড়। শঙ্কর আর ডিয়েগো আলভারেজ এই দুজনকে মানে দেখে হচ্ছে আমার ছোটবেলায়, এটা তো তখন আসলে একদমই ছোট ছিলাম যে সময় এই বই পড়েছি। তো এই দুইজন মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার ইন্সপিরেশনকে, এই দুই ফিকশনাল ক্যারেক্টার বলবো আমার অন্যতম ইন্সপিরেশন। কিন্তু তখন হয়তো সেই সুযোগটা ছিল না। পরবর্তীতে যখন একটু বড় হলাম, ওই অ্যাডভেঞ্চারের তাড়নাটা ছিল, হয়তো সুপ্ত অবস্থায় ছিল, বই পড়েই ছিল, আর সেটাই একটা সময় তাড়িত করেছে। আমি তো অনেকগুলো বললাম, বেশ কয়েকটা যে কি করেছেন আপনি, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি প্রথম অ্যাডভেঞ্চার কোনটা ছিল যেটাতে আপনি খুব রোমাঞ্চিত হয়েছেন? প্রথম অ্যাডভেঞ্চার আমি ডেফিনেটলি বলবো 2010 সালে প্রথমবার বান্দরবান যাওয়া, কেরক্রাডং যাওয়া। ওই অ্যাডভেঞ্চারটা, প্রথম পাহাড় দেখা আর কি। কারণ বইয়ে পড়েছি, ক্যালেন্ডারে, ছবিতে দেখেছি, তো প্রথম নিজ চোখে দেখা, ছুঁয়ে দেখা, অনুভব করা, সেই প্রথম পাহাড় দেখা, এটাকেই ডেফিনেটলি বলবো। আপনি চাঁদের পাহাড়ের রেফারেন্স যেহেতু দিয়েছেন, সেখানে শঙ্কর তো অনেক ধরনের বই পড়তো, বৈজ্ঞানিক বই পড়তো, ম্যাপস দেখতো। তো আপনার ক্ষেত্রে কি তাই হয়েছে? মানে মাউন্ট এভারেস্টে যাওয়ার আগে বা যে অ্যাডভেঞ্চারগুলো করেছেন সেগুলোর ক্ষেত্রে? একদম আমার মানে আমি এটা বিশ্বাস করি আর কি। মানে মানচিত্র, আমি নিজেও একটু ম্যাপ ট্যাপ করে যেতে পছন্দ করি। ফিজিক্যালি একটু যাওয়ার আগে ম্যাপিং করতে, একটু সেটা খাতায় এঁকে আঁকতে পছন্দ করি। কিন্তু আমি মনে করি হচ্ছে প্রথম যে মানচিত্রটা আঁকা হয় সেটা হৃদয়ে, তো পরে হচ্ছে আমি সেটা হয়তো এবার ইমপ্লিমেন্ট করলাম, খাতায় আঁকলাম, এবার ভালো মতো প্ল্যান করলাম। এবং যাবার আগে হচ্ছে যে কোনো জায়গায় যাবার আগে আর কি আমি ওই রিলেটেড বইপত্র পড়তে পছন্দ করি, যাতে জায়গাটা একটু ভালো মতো চেনা যায়, জানা যায়। এবং আরও একটা ব্যাপারও থাকে আর কি, যে তাহলে মানে প্ল্যানটা নিজে করলে আবার এটার সাথে খুব বেশি কানেক্টেডও হওয়া যায়। তো এটা আমি বিলিভ করি, এবং আমার একটু ব্যাক এন্ডে পড়াশোনা করার একটু খানিকটা অভ্যাস আছে। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সেজন্য হয়তো এটার আবার একদম কিছু না জেনে যাওয়ারও একটা মজা আছে। অনেক অনিশ্চয়তা আসে সামনে, প্রকৃতি তো অনেক ভয়ঙ্কর আসলে। না জেনে গেলে মুশকিলে পড়তে হয়। এটারও দু একবার এমন হয়েছে, একটু না জেনে ট্রাই করেছি ইন্টেনশনালি, যে আগের থেকে প্রি প্ল্যান্ড কিচ্ছু না আর কি। লেটস সি আমার জন্য কি সারপ্রাইজ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু মাউন্ট এভারেস্ট প্রসঙ্গে একটু আসি। মানে অনেক অ্যালপিনিস্টরা বলেছে যখন উপরে চূড়ায় গিয়েছে তখন ওনাদের দেখেছি খুব স্বল্প সময়ের জন্য হয়তো ভিডিও করেছে, কিন্তু সেই জায়গায় বলেছে আসলে এটা ভিডিও করে দেখানোর মতো কিছু না। এখানে আসলে সশরীরে এসে যেই এক্সপিরিয়েন্সটা হয় সেটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। ভিডিও করতে চাননি তিনি, আমি ঠিক নামটি বলতে পারবো না। আপনার ক্ষেত্রেও কি তাই হয়েছে? হোয়াট ইজ দ্য ফিলিং ওয়েন ইউ গো আপ টু দ্যাট এপেক্স? এটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা সবচেয়ে বেশি কাজ করে আমার ক্ষেত্রে, এটা আমি বলবো। যে অনেক দিন ধরে একটা জিনিস চাচ্ছিলাম, সেটা অবশেষে বাস্তব হয়ে ধরা দিল এটা। আর আমি খুব মুখিয়েছিলাম যে বাকি দুনিয়া দেখার জন্য ওখান থেকে, যে বাকি দুনিয়া কেমন লেগেছে মানে আমি জানি না আসলে বাকি দুনিয়া। মানে আমি বলবো, আমি যেহেতু দক্ষিণ দিক থেকে ক্লাইম্ব করেছি, মানে এভারেস্ট 15টা রুট ধরে এ পর্যন্ত ক্লাইম্ব হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, নতুন হয়তো একটা রুট, আমি একটা দুটো রুট আছে কিনা আমার জানা মতে 15টা রুট ধরে এ পর্যন্ত এভারেস্ট ক্লাইম্ব হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় দুদিক থেকে,
দক্ষিণ দিক মানে নেপালের দিক থেকে, আরেকটা উত্তর দিক তিব্বতের দিক থেকে। আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি, আমি খুব মুখিয়ে ছিলাম যে তিব্বতকে দেখবো একটু ভালো মতো, এবং তিব্বত সারা জীবন পড়ে এসেছি, নিষিদ্ধ দেশ, নিষিদ্ধ নগরী, লাসা বা এইসবের কথা পড়ে এসেছি। তো মানে খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম তিব্বতের দিকে, এবং প্রথম যে জিনিসটা মানে ফিল হলো আর কি চারপাশে থাকে, যে এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল। নিজেকে অনেক ছোট্ট মনে হয় তো? একদম, মানে এইটাই হচ্ছে পর্বতের কাছে আমার সবচেয়ে বড় শিক্ষা আমি বলবো আর কি। ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জীবনটাকে দেখা যায়। এবং আরেকটা কথা যদি বলি, যে পর্বতের কাছে গেলে বোঝা যায় আর কি হাউ স্মল উই আর, হাউ ইনসিগনিফিকেন্ট উই আর এই টারেনের কাছে। রাইট। আমি দর্শকদেরকে কিছু ছবি আর একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের বাবর আলী যখন সেখান পর্বতের চূড়ায় যখন পৌঁছেছেন সেই সময়কার কিছু ছবি আমাদের কাছে আছে। বন্ধু মহলে পরিচিত, পেশায় চিকিৎসক আর নেশায় পাহাড়ি হিসেবে পর্বতারোহণ সহ সব রকম অ্যাডভেঞ্চারের জন্য দেশের অ্যাডভেঞ্চার স্পোর্টস জগতে সবার প্রিয় মুখ চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চারের নেশায় বহুবার ছেড়েছেন চাকরি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে হেঁটে ৬৪ জেলা ভ্রমণকারী এই তরুণ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন ১ এপ্রিল। ১০ এপ্রিল পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সাথে খাপ খাওয়াতে ক্যাম্প ৩ পর্যন্ত ঘুরে এসে চূড়ান্ত সামিটের জন্য প্রকৃতির অনুমোদনের জন্য বেস ক্যাম্পে অপেক্ষা। ১.৫ মাস অপেক্ষার পর ১৪ মে সাড়া দেয় প্রকৃতি। এদিন মাঝরাতে বেস ক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথে যাত্রা। প্রথম দিনই সরাসরি উঠে আসেন ক্যাম্প 2-তে, যার উচ্চতা ২১,৩০০ ফুট। পরিকল্পনা অনুসারে সেখানে দুরাত কাটিয়ে ১৭ মে উঠে আসেন ২৪,৫০০ ফুট উচ্চতার ক্যাম্প 3-তে, আর ১৮ মে আসেন ক্যাম্প 4-এ। ২৬,০০০ ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। ১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় যাত্রা। ১৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ ২৯,০৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাবর আলী উড়িয়ে দেয় বাংলাদেশের পতাকা। তবে অভিযান এখানেই শেষ নয়। বাবরের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সাথে লাগোয়া পৃথিবীর ৪র্থ শীর্ষ পর্বত লোৎসেও। নেপালের স্নোই হরাইজন নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বাবরের সাথে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং পর্বতারোহণ গাইড বীর বাহাদুর তামাং। ২০১৪ সালে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স প্রতিষ্ঠার পর থেকেই ক্লাব সতীর্থদের নিয়ে নেপাল এবং ভারতের বহু পর্বতে অভিযান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সামিট করেছেন নেপালের আমাদাবলাম পর্বত। প্রকৃতির অপার বিস্ময় উপভোগের নেশায় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে পৃথিবী দেখার স্বপ্ন সার্থক করেছেন এই তরুণ পর্বতারোহী। ঠিক এই যে শেষ মুহূর্তটা যখন আপনি ফিরলেন, সেই সময় কি সব অনুভূতি কাজ করছিল? মানে কেমন অবস্থা ছিল? সবাই যাতে উচ্ছ্বাস দেখাচ্ছিল, বুঝতে পারছিলেন তখন? আমি মানে প্রথম দিকে যখন আসলে ক্লাইম্ব শেষ করে ফিরি আমি আসলে বেস ক্যাম্পে, তখন আমি জানতাম না আর কি এই এই অভিযান নিয়ে আর কি এত লোকের আগ্রহ তৈরি হয়েছে। তো ফেরার পরে বুঝতে শুরু করলাম, এবং ওই সময় আমি যে খুব বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করছিলাম সেটাও না, অত অ্যাক্সেসও ছিল না, বেস ক্যাম্পে অনেক বেশি অ্যাক্সেস ছিল না। কিন্তু মানে যখন কাঠমান্ডু এসে পৌঁছালাম তখন বুঝতে পারলাম আর কি লোকের উচ্ছ্বাস বা এটা নিয়ে আগ্রহ কোন জায়গায় পৌঁছেছে। আর শেষ দৃশ্যে হচ্ছে আমার ক্লাবের এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছিলেন, তো উচ্ছ্বাসটা আমাকেও ছুঁয়ে গেছে। ষষ্ঠ বাংলাদেশি মাউন্ট এভারেস্ট বিজয়ী হিসেবে আপনাকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে একটি উত্তরীয় পুরিয়ে সম্মানিত করবার চেষ্টা করছি। অভিনন্দন এবং অনেক অনেক অভিনন্দন। 11 বছর পরে আসলে বিজয়টি আবারও আপনি নিয়ে এসেছেন আমাদের জন্য। প্লিজ বসবেন। এবং এর আগে যিনি ছিলেন
সজল খালেদ যিনি ছিলেন তিনি কি আপনাকে কোনোভাবে ইন্সপায়ার করেছেন? সজল ভাইয়ের অভিযানটা সম্পর্কে আমি জানতাম, এবং সেটা 2013 সালে। ডেফিনেটলি আগে যারা আসলে, শুধু সজল ভাই বলবো না আমি, আসলে আমাদের দেশে এর আগে যারা মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, শুধু মাউন্ট এভারেস্টই নয়, আসলে যারা যাদের হাত ধরে আমাদের দেশে আসলে পর্বতারোহণটা শুরু, তাদের সবার দ্বারাই আমি কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড। আর আরেকটা একটু এটা বলতেও চাই, আমি যখন বেস ক্যাম্পে একটা লম্বা সময় অপেক্ষা করছিলাম পারফেক্ট ওয়েদার উইন্ডোর জন্য, জি, ওই সময়টুকু থেকে আমি বারবার ভাবছিলাম আমাদের দেশ থেকে এর আগের 5 জন যে এভারেস্ট আরোহী, ওরা এই সময়টুকু কিভাবে কাটিয়েছে। এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। আপনি জানতেন না ওই সময়? হ্যাঁ, জানতেন যে তারা কি করেছিল? হ্যাঁ, না আমি মানে জানতাম যে একটা লম্বা সময় মানে উঁচু পর্বতে এরকম বেস ক্যাম্পে মানে বলা হয় যে প্যাশেন্স ইজ দ্য কি, একটু হয়তো মানে ওয়েদার পারফেক্ট ওয়েদার উইন্ডোর জন্য অপেক্ষা করা। আমি ওই সময়টুকু ভাবছিলাম যে 3-4 দিন 5-6 দিন যাওয়ার পরে আমি খুবই রেস্টলেস হয়ে গেছে। আমার কোনো কিছু না করে বসে থাকাটা আমার জন্য একটু কষ্টকর, আমার হাতে সয় না আর কি। আমার সাথে বই ছিল, ওগুলো অলমোস্ট পড়া শেষ। ওই সময় ইবুকে পড়ছিলাম, তারপরে মনোযোগ ধরে রাখা খুব মুশকিল ওই পরিস্থিতিতে আসলে। তো আমি ওই সময় বারবার চিন্তা করছিলাম যে ওনারা কি করেছিলেন, বা কোনোভাবে একবার যদি সুযোগ পাওয়া যেত জিজ্ঞাসা করার যে এই সময়টুকু এরকম নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখে, এভারেস্টে না পড়লেও অন্য অনেক পর্বতে নিশ্চয়ই পড়েছেন, এই সময়টুকুতে কি করছি, আমি বারবার ওদেরকে স্মরণ করছিলাম আসলে। এবং সেই জায়গা থেকে তো আসলে কোনো কমিউনিকেশনের ব্যবস্থা নিশ্চয়ই নেই একটা পর্যায়ের পরে। হ্যাঁ, একটা পর্যায়ে বেস ক্যাম্পে কমিউনিকেট করা যেত, মানে খুবই এক্সপেন্সিভ। এখন ওয়াইফাই পাওয়া যায়, কিন্তু সেটার জন্য $350 দিতে হয়। $350 এবং সেটার আমার সেই আর্থিক সামর্থ্য ছিল না। আমি যেহেতু অনেক টাকাটা জোগাড় করতে আমার অনেক কষ্ট করে যেতে হয়েছে, তো সেই সামর্থ্য ছিল না। এবং আপনি যখন উঠলেন, ক্লাইম্ব করে যখন আপনি এভারেস্ট উঠলেন, উঠে যখন দাঁড়ালেন, সেখানে কতক্ষণ ছিলেন? উঠার পরে আসলে কি করলেন আমি জানতে চাই আসলে। আচ্ছা, দর্শকদের। ওঠার পরে আমি ছিলাম অলমোস্ট 70 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট আমি চূড়ায় ছিলাম আর কি। আর এক ছিল মানে দেশের পতাকা বা এগুলো হাতে ছবি তোলা, আমার যে কয়েকজন স্পন্সর ছিলেন, এটা এই যেহেতু বাইন্ডিংসটা আমার ছিল, সেই ছবিগুলো তোলা। আর আমি খুব মুগ্ধ নয়নে হচ্ছে চারপাশ দেখেছি 70 মিনিট আশপাশে। আমি ওই সময় অক্সিজেনও ইউজ করছিলাম না। আমার ওই যে আমার মনে হয় যে ক্লাইম্বের সময় অক্সিজেনটা বেশি দরকার, সাপ্লিমেন্টারি যে অক্সিজেন, তো ওই সময়। এবং 70 মিনিট থাকারও একটা কারণ যে আমি অক্সিজেন ছাড়া আমি মানে যখন অক্সিজেনটা খুললাম দেখলাম যে না, মানে কষ্ট হচ্ছে না, এই জন্য ছিল। হ্যাঁ, অক্সিজেন যদি আমি মানে আমি ইউজ করতাম, তাহলে আমি ভাবতাম যে আরেকটু আর্লি নেমে আসা দরকার, কারণ আমার আরো একটা পর্বত তখন বাকি। তুষারঝড়ের কবলে পড়তে হয়নি? হ্যাঁ, একবার পড়েছি। সেটা কেমন অভিজ্ঞতাটা শুনতে চাই। সেটা এভারেস্ট থেকে নামার সময়ে পড়েছি, অলমোস্ট 2.5 ঘন্টা আটকে ছিলাম। এটা তখন মোটামুটি সব অবস্টাকেলগুলো পার হয়ে গেছি। একটা জায়গা বলে ব্যালকনির ওপরে একটা জায়গায় গিরিশিরা। তো গিরিশিরা এমন একটা জায়গা, দুই পাশে এক্সপোজড আর কি। তো ওই জায়গাটাতে প্রথম তুষারঝড় হিট করে আমাদেরকে, এবং একটা সময় যখন এটা থামছিল না, 2.5 ঘন্টা ধরে টানা বাতাসের ঝাপটা আর তুষারের কণা হচ্ছে মুখের উপর আঘাত করছে, মানে ব্যথা পাওয়া যায়, আনবিয়ারেবল। একটা সময় গিয়ে মনে হচ্ছে এটা কবে শেষ হবে আর কি। এবং লাকিলি 2.5 ঘন্টা, টানা 2.5 ঘন্টা চলেছে। এক্স্যাক্টলি। আমরা একটু দেখতেও পাচ্ছি সেই সময়ের কিছু ছবি, যতটুকু নেওয়া সম্ভব হয়েছে আসলে প্রিয় দর্শক। এটা একদম চূড়ার ছবি। হ্যাঁ, চূড়ার ছবি না? এবং অ্যাভালাঞ্চেস যখন আঘাত করে তখন তো আসলে মানে তখন তো অনেক ভয় লাগে আসলে। একদম। আমরা একটা ভিডিও দেখাতে চাই দর্শকদেরকে। এটা একদমই চূড়ার ছবি। এটা কোন জায়গা? এটা এভারেস্টের চূড়ায় না? জি। সুপ্রিয় দর্শক, আপনার চ্যানেলের পর্দা একদম চূড়ায় চলে গেছেন, যেখানে আমাদের ষষ্ঠ বাংলাদেশি আরোহণ করেছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যখন অ্যাভালাঞ্চেসগুলো হয় বা তুষারঝড় যখন হয়, তখন কি অনুভূতি কাজ করে ভিতরে, যে হয়তো থাকবো না, বা কি হয় আসলে এত উচ্চতায়? ভাবনাটা কেমন আসে, ফিলসফিটা কি কাজ করে সেই সময়? আচ্ছা, এইটার আমি ওইভাবে অ্যাভালাঞ্চে পড়ি না, আমি তুষারঝড় বা ব্লিজার্ডের পড়েছি। ওই সময় হচ্ছে যে এই সময়টুকু মানে সারভাইভ করতে হবে, এইটুকু মাথায় থাকে। কারণ আমি সবসময় বিশ্বাস করি কি, দিস শ্যাল টু পাস, এটা যে একটা সময় এটা শেষ হবে, তো ওইটুকুর জন্য অপেক্ষা এবং অক্ষত অবস্থায় যাতে থাকি, এর বাইরে আর কিছু চিন্তা করেন না, আর কিছু চিন্তা করি না। এবং ওই যে সবসময় মাথায় থাকে, আমি যে কোনো পর্বত চূড়ায় গেলে আমি সবসময় বলি ইটস এ 2 ওয়ে জার্নি। মানে শুধু পর্বত চূড়ায় আরোহণ করলে হবে না, সঠিক মানে ঠিকঠাকভাবে অক্ষত অবস্থায় আসলে নিচে ফিরে আসাটাও জরুরি।
তো এটাও মাথায় থাকে যে আসলে ঠিকঠাক ফিরতে হবে। আর যেহেতু চিকিৎসক সেই জায়গায় তো প্লাস রয়েছে, কোথায় নিজেকে আসলে বায়োলজিক্যালি মানে ফিট রাখা যায়, কিভাবে কি করা যায়, সেগুলো নিশ্চয়ই এক্সট্রা জ্ঞান তো আপনার আছেই সেই সময়। এবং সময় জ্ঞানটা কেমন থাকে? আর আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যখন আপনি ক্লাইম্ব করছিলেন অনেকের তো প্রাণহানি হয়, সেরকম কি দৃশ্য দেখেছেন? যে হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে বলি প্রথমে সময় জ্ঞানটা হচ্ছে মানে মাউন্টেনে একটা জিনিস হয় যে ইউ উইল ফিল দ্য স্লোনেস অফ টাইম ইন দ্য মাউন্টেন্স, তাই না? হ্যাঁ, এটা আপনি প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারবেন আর কি এটা। আর যদি প্রাণহানি বলবো, আমি সরাসরি প্রাণহানি দেখিনি, কিন্তু আমি বেশ কিছু ডেড বডি দেখেছি একটা বেস ক্যাম্পের কাছেই 500 মিটার দূরত্বে, এবং ওই ডেড বডিটা হচ্ছে এত বছর বরফের নিচে চাপা পড়েছিল, এবছর যেহেতু বরফ গলেছে এই ডেড বডিটা ভেসে উঠেছে। এটার আমরা জিপিএস কোঅর্ডিনেট নিয়ে যারা ডেড বডি রিমুভ করে মাউন্টেন থেকে ওদের কাছে ওদেরকে পাঠিয়েছি। আর বাকি যে দুটো ওটা একদম এভারেস্ট সামিট পুশের সময় দেখা। এবছর রিলেটিভলি আমি বলবো পর্বতে হচ্ছে আমি ডেড বডি কম দেখেছি। এমন হতে পারে যে অনেক ডেড বডিই থাকে, এগুলা হয়তো এবার কিছু বরফের নিচে চাপা পড়ে গেছে, কিছু হয়তো কিছু নিচের দিকে পড়ে গেছে, এই জন্য ডেড বডি হয়তো কম দেখেছি। এরপরে সেকেন্ড যে ডেড বডিটা দেখি ব্যালকনির ঠিক উপরে, এইটা একটু আমার জন্য হৃদয় বিদারক। আমি বলবো ওকে আমি পার্সোনালি চিনতাম এবং মাত্র 4 দিন আগে মারা গিয়েছে। সেই সময় কি মনে হয়েছে যে ফিরে যাই? না, ওটা আমার মনে হয়নি, কারণ আমি ওয়েট করছিলাম পারফেক্ট ওয়েদারের জন্য, এবং সেই ওয়েদারটুকু মানে আমি এই সময়টুকু নিচ্ছিলাম যাতে আমি প্রকৃতির কোনো বিরূপতার মুখে ওইভাবে জেনে শুনে যাতে না যায়। কারণ আমরা যত যাই করি, আমি যত প্রস্তুতি নেই আর কি, আলটিমেটলি প্রকৃতির বিরূপতার মধ্যে পড়লে বা প্রকৃতিকে এটা সবসময় বলা হয় আর কি যে গুড মাউন্টেনিয়ার ইজ ওয়ান হু অলওয়েজ লিসেন টু দ্য মাউন্টেন্স। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে পাহাড় কি বলছে সেটাও শোনা দরকার, যে ওই রকম ওয়েদারে আমি যাব না। তো এইটুকু মাথায় ছিল যে ওয়েদার এখন ঠিকঠাক আছে, যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে নোবডি কুড স্টপ মি। এই বিলিভ এটা আমি একদমই নিজে বিশ্বাস করতাম। একটা রেফারেন্স দিয়ে কথা বলতে চাই, একজন ডকুমেন্টারি দেখেছিলাম, সেখানে একজন আরোহী অনেকটা উঠেছেন, উনি উঠার পরে একটা অ্যাভালাঞ্চের কবলে পড়েছেন তুষার ঝড়ে। তারপরে তিনি এতটাই ক্লান্ত ছিল, কিন্তু ওই কীভাবে জানি বায়োলজিক্যালি আমাদের একটা শক্তি অটোমেটিকলি চলে আসে পায়ের গোড়ালিতে, যখন আমরা বুঝতে পারি যে আমাদের আসলে ফাইট করতে হবে বাঁচার জন্য, তখন সেই সর্বোচ্চ শক্তি সেখানে ইনভেস্ট করে তিনি কিন্তু উঠে গেলেন। এরকম কোনো সিচুয়েশন কি আপনার সঙ্গে হয়েছে কিনা, বা যখন আপনি অনেক ক্লান্ত হয়ে গেলেন? এইটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়নি। আমি দুটো আমি তো ক্লাইম্ব করি এনজয় করার জন্য। তো একবারই মনে হয়েছিল যে তুষার ঝড়ে পড়ার সময় যে এটা কবে শেষ হবে, এটা শেষ হওয়াটা জরুরি। কারণ একটা সময় গিয়ে যেটা হয়, আমাদের বুটগুলা যে থাকে বা আমি যে মোজা পরে আছি, হাতের যে গ্লাভসটা পরে আছি, অনেকক্ষণ এরকম জায়গায় এক্সপোজ জায়গায় থাকলে একটা সময় ফ্রস্টবাইট বা তুষারক্ষতের চান্সেস থাকে। সেটা যদি আসলে আর 1-1.5 ঘন্টাও পারসিস্ট করতো, তাহলে আমি আসলে অনেক বেশি ঝুঁকিতে থাকতাম তুষারক্ষত বা ফ্রস্টবাইট হওয়ার। তো এইটা ওই সময় একটু ভয় কাজ করেছে। আদারওয়াইজ আমি সেটা এভারেস্ট বলি বা লোৎসে বলি, দুটোর ক্ষেত্রে আমি ক্লাইম্বটা খুবই এনজয় করেছি। রাইট। এবং মাউন্ট লোৎসেতে আপনি প্রথম বাংলাদেশ হিসেবে আরোহণ করেছেন, চমৎকার, কংগ্রাচুলেশনস আরেকবার। এবং একটু জানতে চাই যে বেস ক্যাম্প থেকে টু দি মাউন্ট এভারেস্ট, এটা যখন আপনি জার্নিটা স্টার্ট করবেন তার আগে প্রস্তুতিগুলো কেমন ছিল? শারীরিক প্রস্তুতি যদি জিজ্ঞেস করি, বিশেষ করে আমি যদি এখান থেকেই বলি যে দেশ থেকে আমি কিভাবে প্রিপেয়ার করেছি, যেভাবে হ্যাঁ, এটা নিয়মিত রানিং করছিলাম, ব্যাকপ্যাকে হচ্ছে ওয়েট নিয়ে লম্বা দূরত্ব হাঁটছিলাম, আর প্রত্যেক দিনই যেটা করছিলাম ওই সময়ে হচ্ছে ক্রসফিট এক্সারসাইজ, যাতে আমার এন্ডুরেন্স বা দমটা বাড়ে, কোর মাসলটা স্ট্রং হওয়া দরকার, সেটার জন্য স্ট্রেচিং হ্যাঁ এইসব তো আছে। আর প্রাণায়ামা, এই জিনিসগুলো আমি নিয়মিত করছিলাম। আচ্ছা। আর এরপরে ওখানে যাওয়ার পরে এবার তো বাকি বেস ক্যাম্প থেকে উপরের দিকে আসলে শরীরকে খাপ খাওয়ানো, অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা দুটোর সাথে। এবার এই রোটেশনগুলো করছিলাম বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, 2, 3 অবধি গিয়ে আবার নিচে ফিরে আসা। ইন বিটুইন আমি আরেকটা মাউন্টেন ক্লাইম্ব করেছি, সেটা যেহেতু আমি যখন গেছি তখন খুম্বু আইসফলের রুটটা খুলেনি, আমি আরেকটা মাউন্টেনে গেলাম বেস ক্যাম্প থেকে খানিকটা নিচে এসে লবুচে বলে একটা জায়গা আছে, সেখানে 6119 মিটার উচ্চতা, অলমোস্ট 20,000 ফুট উচ্চতার একটা মাউন্টেনও ক্লাইম্ব করেছি। 20,000 ফিট, মাই গুডনেস। এবং একটা কথা জিজ্ঞেস করি যে মানসিক অবস্থাটা যেমন আমরা জানতে পারি যে মাউন্ট এভারেস্ট যখন বিজয় যখন হলেন, তখন তো সে আনন্দের আসলে শেষ নেই, সেই অনুভূতি অদ্বিতীয়। কিন্তু যখন ক্লাইম্ব করছিলেন ইন বিটুইন, তখন কি কোনো ডিপ্রেশন কাজ করেছে? আচ্ছা,
আপনি তো চিকিৎসক, আপনি বলতে পারবেন ভালো। না, ডিপ্রেশন কাজ বা অনেকের করেনি। তো করে মনে হয়। হ্যাঁ, অনেকের হয়তো অনেক রকম চিন্তা ভাবনা থাকতে পারে। আমি জানি যে আমার লক্ষ্য সামনে, এবং প্রত্যেক স্টেপের সাথে আমার লক্ষ্যের সাথে দূরত্ব কমছে, এবং যে আমার ক্লাইম্বটা আমি মানে এটা বলা হয় যে যেহেতু রোপ আছে আমার সামনে ফিক্স রোপ, আমার মাথায় ছিল আমি যখন জুমারটা লাগিয়েছি, জুমার মানে যেটা দিয়ে আরোহণ করে সামনের দিকে, তো আমি বলি যে এই দড়ি শেষ দেখতে হবে, কোথায় এই দড়ি শেষ, এটাও মাথায় কাজ করছিল আর কি। রাইট, চমৎকার। এবং সত্যি মানসিক অবস্থাটা আসলে সেই সময়, আমি কিছু ছবি দর্শকদেরকে দেখাতে চাই আরো। এই জায়গাগুলো তো নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, ডেফিনেটলি এটাকে আমি যদি বলি ইংরেজিতে ক্রেভাস বলা হয় বা তুষার ফাটল। তো এটা যেহেতু এটা খুম্বু আইসফলের অংশ, তো আইসফল বা আইস প্রপার, এটা যেহেতু খুম্বু গ্লেশিয়ার বা হিমবাহের অংশ, হিমবাহ তো বরফের নদী, তো নদী মানেই তো বয়ে চলে, চলন থাকে, কিন্তু এই চলন এত স্লো সেটা হয়তো আমি ফিল করতে পারবো না, কিন্তু এই চলনের জন্যই হচ্ছে এরকম ফাটলের সৃষ্টি হয়, এবং বিশাল সব ফাটল আপনার মানে গিলে খেতে হচ্ছে, উদ্যত হয়ে আছে আর কি, কাইন্ড অফ। তো এগুলা এরকম ল্যাডার দিয়ে ক্রস করতে হয়, কিন্তু নিচে তাকালে ভয়টা লাগে। নিচে কি দেখলেন? তাকিয়েছি, অতল গহ্বর, হ্যাঁ তাকিয়েছি, প্রত্যেকটাতেই তাকিয়েছি। আচ্ছা, এত সাদা মানে হোয়াইট আউট হয়নি? হ্যাঁ, হোয়াইট আউট তো অনেকবারই হয়েছে। সেটা কেমন আসলে, মানে যদি একটু জিজ্ঞেস করি? হোয়াইট আউট যদি আমি বলি যে চারপাশ থেকে মেঘ এসে ঢেকে ফেলা, সহজ কথা, এবং ভিজিবিলিটি একদমই কমে যায়, হয়তো আপনাকেও আমি দেখতে পাবো না আপনি এত সামনে থেকে। হ্যাঁ, এত সামনে থেকেও, এবং সেজন্য খুব সাবধানী হতে হয় যে আমি কোথায় পাটা ফেলছি, কোনো ক্রেভাসে বা তুষার ফাটলে পাটা পড়ে যাচ্ছে কিনা, বা এমন জায়গায় ফেলছি যেখানে আমি পড়ে যেতে পারি। তো হোয়াইট আউটের সময় ইউজুয়ালি ক্লাইম্বটা মানে যদি যেতেও হয় খুব স্লো যেতে হয়, আর যদি সুযোগ থাকে ক্যাম্প থেকে তখন বেরোনো হয় না আর কি, অ্যাভয়েড করা হয় এই সময়টুকু। আমরা আরেকটা ছবি দেখাতে চাই, সেটা কোথায় জিজ্ঞেস করব? এটা খুব সুন্দর একটি ছবি। এটা ঠিক মাউন্ট এভারেস্টের চূড়ার ঠিক আগে, একদম শেষ। আমরা কি একদম এভারেস্টের চূড়াটা দেখতে পাচ্ছি? এক্স্যাক্টলি আর একটু সামনে, একদম চূড়াটার একদমই কাছে। আর এটা লোৎসের ছবি। লোৎসেতে? জি, লোৎসে ক্লাইম্ব করে নামার সময়। লোৎসের সঙ্গে মাউন্ট এভারেস্টের পার্থক্য কতটুকু উচ্চতায়? উচ্চতা, মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে, আমি যদি ফিটে বলি 29,031 ফিটের মতো। 29,031, রাইট। লোৎসে হচ্ছে 27,940 ফিট, প্রায় 28,000 ফিট। আর মিটারে বললে সেটা 330 মিটারের মতো ডিফারেন্স, 332। মাউন্ট এভারেস্ট বিজয়ের আগে বাবর আলী যে মানুষটি ছিলেন, মাউন্ট এভারেস্ট বিজয়ী হওয়ার পরে আসলে তিনি কেমন, মানে বদলটা কোথায় আসলে? আমি একই মানুষই আছি। একই মানুষই আছে? একদম। মানসিক কোনো পরিবর্তন আসে যে? না, একদমই না। বাট আপনি যে ওই যে অনুভূতির কথা বললেন যে যখন আমি পর্বতের চূড়ায় উঠলাম তখন দেখলাম যে আমি অনেক ছোট আসলে মানুষ হিসেবে। এইটা আমি যখন থেকে আসলে পাহাড়ে যাই, এটা আমি অনুভব করি আসলে, যে একদমই আমরা ইনসিগনিফিকেন্ট, এইরকম বিশাল একটা টেরেইন বা ভূখণ্ডের সামনে আমরা আসলে খুবই স্মল আর কি, খুবই খুবই স্মল। শেরপাদের কথাটি শুনতে চাই, কারণ সেই জায়গায় আসলে বন্ধু বলি, আত্মীয় বলি, তারাই তো আসলে সব, আমি মনে করি। আমি তো যাইনি, বলতে পারবো না, কিন্তু আপনি বলতে পারবেন তাদের সঙ্গে আসলে সময়টা কেমন গিয়েছে, বা তাদের ব্যাপারে যদি কিছু বলতে চান। আচ্ছা, আমি শেরপা শব্দটা না বলি, আমি ক্লাইম্বিং গাইড বলি, কারণ আমার যে ক্লাইম্বিং গাইড, জি, তো ও শেরপা নয়, শেরপা এথনিক কমিউনিটি নয়, ও না আরেকটা এথনিক কমিউনিটি, ও হচ্ছে তামাং। তো সেজন্য আমি মানে শেরপা, হ্যাঁ ওরা ডেফিনেটলি বন্ধু, এবং এদের বেশিরভাগেরই জন্ম হিমালয়ের এমন সব গ্রামে, 10 থেকে 15,000 ফিট উচ্চতার এরকম অনেক গ্রামে হচ্ছে এদের গ্রাম আছে সেখানে। হ্যাঁ, হিমালয়ের অন্য পর্বতমালাগুলোর চেয়ে আমি যদি বলি আল্পস, আলাস্কা, পাটাগোনিয়া, এইসব থেকে ডিফারেন্ট আসলে হচ্ছে অন্য জায়গাগুলোতে এত উঁচুতে মানুষ থাকে না, এবং হিমালয়কে আসলে অদ্বিতীয় করেছে এর মানুষেরাই। এটা আমি সবসময় বিশ্বাস করি, এত দারুণ লাইফস্টাইল, এত সহজ সরল বেশিরভাগ লোকজন, এটা প্রকৃতির কাছে থাকলে বোধহয় এরকমই হয় একদমই। এবং বিশাল সব মানে পর্বতের নিচে যারা থাকে এদের হৃদয়টাও বিশাল আর কি। তো ওদের কাছ থেকে ডেফিনেটলি মানে খুব সাপোর্ট পেয়েছি। আমার টিমেও আরেকজন শেরপা ছিলেন, উষাদির সাথে যিনি ছিলেন ও শেরপা, ইভেন হাভিয়ারের সাথেও যে ছিল ও শেরপা, কিন্তু আমার সাথে যে ছিল ও তামাং, এবং আমরা অনেক বছর ধরে বন্ধু, আমি অনেকগুলা ক্লাইম্ব করেছি ওর সাথে। আমার জীবনের বড় ক্লাইম্ব সবই ওর সাথে। তামাং কি ওখানেই থাকেন? ওখানেই থাকেন তামাং? হ্যাঁ, তামাংরাও হচ্ছে, যেহেতু অনেকগুলো এথনিক গ্রুপ আছে নেপালে, এবং আমি যে রিজিয়নটায় ক্লাইম্ব করেছি সেটার কথাই বলি, যে এভারেস্ট যে রিজিয়নটা অবস্থিত সেটা সাগরমাথা ন্যাশনাল পার্ক বলা হয়। সাগরমাথা হচ্ছে এভারেস্টের নেপালি নাম। তো সেখানে মেইনলি 4টা এথনিক গ্রুপ থাকে। শেরপা খুব ডমিনেন্ট, সেটা ছাড়া তামাং আর বিশ্বকর্মা রাই এরাও থাকে। তো শেরপা তামাংরা ছাড়াও
মাগার বা এরা আরও কয়েকটা এথনিক গ্রুপ আছে যারাও আসলে ক্লাইম্বিংয়ের সাথে জড়িত। এখন শেরপারা হয়তো অনেক বেশি জড়িত বলে আমরা একটু হয়তো শেরপার নামটা অনেক বেশি জানি, এবং যেই ক্লাইম্বিং গাইডই থাকুক সাধারণত এরা মানে আপনাকে অসম্ভব সাপোর্ট করে। আর বীরের, আমার যে ক্লাইম্বিং গাইড বীরে তামাং, বীরের সবচেয়ে বড় সুবিধা এবং আমার সাথে যেটা ওর সাথে খুব ভালো বন্ডিং, আমাদের দুজনের গতি প্রায় একই আর কি। তো এবং দুজনের মাইন্ডসেটও একই, এটার জন্য খুব সুবিধা হয় আর কি পর্বতে। বাহ, চমৎকার। এবং এই বন্ধুত্ব নিশ্চয়ই সারা জীবনের, আসলে যে বন্ধুত্বটা ওখানে হয়। একদম, হ্যাঁ, আমি ওর সাথে আরো অনেক ক্লাইম্ব করতে চাই ডেফিনেটলি। আপনি প্রথম বাংলাদেশ হিসেবে আরেকটি পর্বতেও গিয়েছেন, আমি কারেক্ট মি ইফ আই এম রং, আদলা আমাদাবলাম। আমাদাবলাম, হ্যাঁ, সেটি সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, সেটা আমি ক্লাইম্ব করেছি 2022 সালে, 22 সালের অক্টোবরে। আর এটা আমাদাবলাম যদিও হাইটে এত বেশি নয়, 22,349 ফিট, যদি আমি যদি এভারেস্টের সাথে তুলনা করি অনেক বেশি হাইট নয়। আচ্ছা, হ্যাঁ, 22,349 ফুট উচ্চতার আমাদাবলাম। আমাদাবলাম হচ্ছে নেপালের জাতীয় পর্বত, এবং আমাদাবলাম হচ্ছে হিমালয়ের অন্যতম সুন্দর পর্বত। মানে উচ্চতা তো বেশি না, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং টেকনিক্যালি এটা খুবই ডিফিকাল্ট একটা মাউন্টেন। হিমালয়ে এর চেয়ে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, কিন্তু টেকনিক্যালি ভেরি চ্যালেঞ্জিং মাউন্টেন। এটার একটা কারণ হলো এটা ক্লাইম্ব করতে আইস ক্লাইম্বিংটা ভালো জানতে হয়, রক ক্লাইম্বিং করতে হয়, এগুলো আলাদা আলাদা ট্রেনিং আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এটা এই জন্য এই দুটোর মিশেল, এবং ওখানে একটা ইয়েলো টাওয়ার বলে একটা জায়গা আছে যেটা 6000 মিটার উচ্চতায় রক ক্লাইম্বিং কাইন্ড অফ করতে হয়। এটা অনেকের জন্য একটু বেস্ট চ্যালেঞ্জিং এটা, তো এই জন্য হচ্ছে এটা একটু টাফ মাউন্টেন। এবং সেটা এই মাউন্টেনটা ক্লাইম্ব করাটা আমাকে বলবো আমি মোরালি আমাকে অনেক বুস্ট করেছে এর অন্য পর্বতগুলা ক্লাইম্ব করার ক্ষেত্রে, সেটা এভারেস্টই হোক বা অন্য পর্বতগুলোর ক্ষেত্রে মোরালি অনেক কনফিডেন্স, সর্ট অফ রিহার্সালের মতো বলতে পারি আর কি। আচ্ছা, জাস্ট কিডিং, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে এই যে ডায়েটটা থাকে সেই জায়গায়, তারপর হচ্ছে ঘুমানোর তো একটা সাইকেল নিশ্চয়ই পরিবর্তন হয়, সেখানে কেমন হয় আসলে বিষয়গুলো আচ্ছা যখন ক্লাইম্বিং করেন? ইউজুয়ালি বেস ক্যাম্পে খুব সব ধরনের খাবার পাওয়া যায়। বেস ক্যাম্পে সব ধরনের খাবার বলতে মানে যে খাবারটা নিচ থেকে আসে এরকম, মানে ডাল ভাতটা খুব কমন ওখানে। আচ্ছা, ডাল ভাত, নেপালে খুব লোকজন ডাল ভাত খায়, ওরা বলে ডাল ভাত পাওয়ার 24 আওয়ার এরকম করে বলে। তো এটা খুব পাওয়া যায়। আর উপরের দিকের ক্যাম্পগুলোতে একটু অসুবিধা, কারণ ওখানে ওয়াটার সোর্স নাই কোনো, আপনাকে প্রথমে বরফ গলাতে হবে, অনেকটুকু বরফ গলালে এইটুকু পানি পাওয়া যায়। তো ওই পানিতে হচ্ছে সহজে যে খাবারটা রান্না করা যায়, স্যুপ, নুডলস বা ক্যান টুনা, এরপরে আমরা যে টাইপের খাবার খাই স্নিকার্স, মার্স, এই টাইপের চকলেট বা এনার্জি বার, প্রোটিন বার, এগুলো একটু বেশি খাওয়া হয়, মানে কম এফোর্টে যেটা রান্না করা যায়, সহজ কথা পানি গরম করলে যেটা রান্না করা যায় এই টাইপের খাবার খাওয়া হয়। আর ঘুমের ক্ষেত্রে হ্যাঁ সাইকেলটা একটু বড় হয়। ঘুমের সাইকেলটা কেমন আসলে জানার খুব দরকার। সাধারণত আমরা কিন্তু দেখা যায় বেস ক্যাম্পে থাকলে 6:30 7টায় রাতের খাবার খেয়ে ফেলি, উপরের ক্যাম্পে আরো আগে হয়তো 6টায় খেয়ে নিচ্ছি। এরপরে কিন্তু দীর্ঘ রাত, তো হিমালয়ের রাতগুলো বিশাল হয়। আমরা সেটা জানতে চাইতাম আসলে। এরপরে রাতের বেলা আসলে পরিবেশটা কেমন হয় ওখানে? আমি জানি না কিভাবে বলবেন আসলে। আমি টেন্টেই থাকি বেশিরভাগ সময়, তো ঘুমানোর চেষ্টা করা হয় এবং বারবার ঘুম ভাঙে, যেহেতু একটা সময় গিয়ে মাঝরাতে ঘুম ভেঙে যায়। এটা হয় কারণ আপনি তো আর্লি ঘুমাতে চলে যাচ্ছেন। শব্দটা কেমন পান যখন ঘুমান সেখানে? শব্দ ইউজুয়ালি তো খুব একটা শব্দ নেই। আমরা টেন্ট দেখাচ্ছি প্রিয় দর্শক, পর্দায় যারা মোবাইলে দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলছি, আমরা দেখতে পাচ্ছি টেন্টে ছবি, বরফের ভেতরে হলুদ হলুদ টেন্টগুলো, তাই না? চমৎকার। কি শব্দ পান যখন রাতে ঘুম ভাঙলো তখন? সাধারণত মানে চারপাশ তো শুনশানই থাকে, বেশিরভাগ সময় হচ্ছে রাতে ঘুম ভাঙে মানে অ্যাভালাঞ্চ বা তুষার ধসের শব্দে, হঠাৎ করে বিকট শব্দ হয়, উপর থেকে কোনো একটা তুষার ধস হলো, এটার জন্য অনেকবার ঘুম ভেঙে গেছে। অনেকবার এটা কি ভাই প্রতিদিনই হতো নাকি? অলমোস্ট বেস ক্যাম্পে এটা খুব ইউজুয়াল ঘটনা। মাই গুডনেস, ভাবতে অবাক লাগে যে সেই গ্লেশিয়ারগুলোই তো নদীতে আসতেছে আসলে। চমৎকার। এবং আসার পরে যখন আপনি এলেন, তারপরে তো নিশ্চয়ই অনেক শারীরিক কি বলবো কষ্ট বা কিছু হয়েছে সেরকম কোনো? ফেরার পর আমি একটু ওজন হারিয়েছি 4 কেজির মতো। আমি 57 ছিলাম, এখন 53। একটু তার বড় কোনো আপনি শারীরিকভাবে অনেক শক্তিশালী বোঝা যাচ্ছে চিকিৎসক হিসেবে। আর একটু একটু ওই যে সানবার্নগুলো হয়েছে, এগুলো একটু যেতে সময় লাগে, কিন্তু আপনি অনেক ভালো আছেন মনে হয় দেখলে। এবং হচ্ছে যে যখন উঠছিলেন তখন তো বললেন যে এটা শেষ দেখে ছাড়বো, সেই প্রত্যয়ে উঠলেন। নামার সময় নিশ্চয়ই মানে মনে হয়েছে তাড়াহুড়ো লেগেছে বা
না, একদমই তাড়াহুড়া করিনি। আমি জানি যে নামার সময়ই সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো হয়। আচ্ছা, টায়ার্ড লেগস, টায়ার্ড লাংস, সবকিছু টায়ার্ড থাকে এই জন্য, এবং শরীর সামনের দিকে ঝুঁকে থাকে এই জন্য নামার সময় একটু আচ্ছা, সাবধানে নামতে হয়। আমি সেটা চেষ্টা করেছি যে সাবধানে নামার। সর্বোচ্চ শারীরিক মানে প্রতিবন্ধকতাটা কি হতে পারে একজন মানুষের যখন নামবে বা যখন পাহাড়ে ক্লাইম্ব করছে তখন? একটা যেহেতু এভারেস্ট বা 8000 মিটার পর্বতগুলোর ক্ষেত্রে বলি, সবচেয়ে বড় বাধাটা অবশ্য উচ্চতা। উচ্চতাজনিত নানান অসুখ হতে পারে। লাকিলি আমি ওরকম কিছুতে পড়িনি। অনেকেরই হয় যে মাউন্টেন সিকনেস হয়, লাংসে পানি জমে যায়, ফুসফুসে পানি জমে, মস্তিষ্কে পানি জমে। এগুলো খুবই কমন ব্যাপার স্যাপার আর কি। তো এইসব সেগুলো রিকভার তো করা যায়। হ্যাঁ, রিকভারের প্রথম মূল মন্ত্রই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডিসেন্ড করা বা নিচে যাওয়া। এক্স্যাক্টলি, ওটা হলেই তাড়াতাড়ি। নামতেও তো আসলে খারাপ লাগবে এতটুকু ওঠার পরে। এরকম আবার শারীরিক কন্ডিশনে নামাটাও মুশকিল, শরীর সাপোর্ট দেয় না। সেক্ষেত্রে কি অন্য কোনো উপায় তো নাই, নামতে তো হবে। রাইট, সেরকম আসলে শক্তিশালী হতে হবে। এবং আপনি তো আগে থেকে এন্ডিউরেন্স ট্রেনিংগুলো করে আসছেন। মানসিক শক্তি, শারীরিক শক্তি দুটোই অনেক বেশি জরুরি। যারা তরুণ যারা আছেন, যারা ক্লাইম্বিং করতে চান, এভারেস্ট যেতে চান আপনার মতো বাংলাদেশি হিসেবে বা যে কোনো দেশই হতে পারে, তাদের জন্য কি বলবেন? তারা আসলে কিভাবে শুরুটা করবে? হাউ ডু দে স্টার্ট? শুরু করতে হলে আমি বলবো যে একদমই নভিস কেউ হয়ে থাকে, বিগিনার কেউ হয়ে থাকে, সবার আগে আমাদের চট্টগ্রাম হিল ট্রেকস যেহেতু আছে, বান্দরবান দিয়ে শুরু করতে পারে। আমাদের অনেকগুলো ট্র্যাক আছে। যেতে যেতে যদি মনে হয় যে না এবার নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে হাই অল্টিটিউড ট্র্যাক, অতি উচ্চতায় যেসব ট্র্যাক আছে, বিগিনার লেভেলের যেসব ট্র্যাক, সেগুলো দিয়ে শুরু করতে পারে। সেটা সান্দাকফু ফালুট হতে পারে, অথবা সেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে। এই করতে করতে এবার ধীরে ধীরে মাউন্টেনের দিকে এগোনো উচিত। 5000 মিটার, 6000 মিটার, সম্ভব হলে 7000 মিটার, এরপর 8000 মিটারের দিকে নজর দেওয়া উচিত। তারপরে 29000। মাই গড, 29000 ইজ টু হাই। আপনার বয়স কত ছিল যখন আপনি ক্লাইম্বিং শুরু করলেন? আমি ক্লাইম্বিং ওই সময় আমি মাত্র 23 বছর। আচ্ছা, আর মাউন্ট এভারেস্টে যখন গেলেন তখন তো বয়স হয়ে গেছে। আচ্ছা, এটার তো কোনো বয়সের সীমা নিশ্চয়ই নেই? না, একদমই নেই। পুরোটাই আসলে শারীরিক শক্তি, শারীরিক মনোবল, এইসবের ব্যাপার। মানসিক জায়গাটা যদি বলি, একটা মানুষের আসলে কি ধরনের মানসিক গুণাবলী বা শক্তি থাকা উচিত সেখানে যাওয়ার জন্য? আসলে আমি খুব ফোকাস থাকাটা খুব জরুরি। এটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি এই জিনিসটা করতে চাই এবং এটার জন্য আসলে রেলিভেন্ট কি লাগবে ওই অনুযায়ী ট্রেনিং করা, ওই অনুযায়ী নিজেকে মোটিভেটেড রাখা আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন যদি ভাবি আমি যাব আর আমি প্রত্যেক দিনই ভাবছি যে 10 কিলোমিটার করে দৌড়াবো এবং আমি সকালে উঠতে পারি না, এমন যদি হয় তাহলে খুব মুশকিল আর কি। তো হ্যাঁ, ফোকাস থাকাটা এটা খুব জরুরি আমি বলবো মাইন্ডসেটের দিক থেকে। এবার একটু ব্যক্তিগত জায়গায় আসি। হ্যাঁ, আপনার বিজয়ের খবর শুনে যখন আপনার বাবা মা খুশি হলেন, আপনার বন্ধুরা খুশি হলেন, এটা তো বিজয়ের পরে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তখন নিশ্চয়ই পরিবার থেকে বাধা কি আসে? আমি জানি না, জিজ্ঞেস করছি। কি বলেন ওনারা আসলে? আচ্ছা, বাধা না, আমার পরিবারের ক্ষেত্রে যেহেতু আমি প্রত্যেক বছরই হিমালয়ে যাই, ওই রকম বাধা যে আসে ওটা না। কিন্তু এবার মা খুব ভয় পাচ্ছিল আর কি, এভারেস্টের নাম শুনে, যেহেতু জানে এখন ইউটিউব বা এগুলার দেখে মা এবার খুব ভয় পাচ্ছিল আর কি, যে এরকম উচ্চতার পর্বত, অনেক লোকজন মারা যায় শোনে, এবং বাংলাদেশ থেকে শেষ যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছেন উনি আর ফিরেননি, সজল ভাই। তো এগুলা মা এটা জানতেন, তো এবার খুব ভয় পাচ্ছিল আর কি। বিজয়ের পরে নিশ্চয়ই তিনি সবচেয়ে বেশি খুশি। হ্যাঁ, মা খুশি হয়েছে আর বলছে আর যাওয়ার দরকার নেই, এটাও বারবার বলছে। সর্বোচ্চ জায়গায় তো চলেই গেছেন, আর কি, আর কোথায় যাবেন? না, there are so many other mountains to climb. That's true. Beautiful mountains there are. But 29000 উচ্চতায়, মানে ফিট উচ্চতায় যাওয়া, আমার মনে হয় যে এর থেকে বড় কি হতে পারে বাংলাদেশ হিসেবে আমাদের জন্য। আমরা ভীষণ আনন্দিত এবং আরো একবার অভিনন্দন আপনাকে। এর পরের টার্গেটটা জানতে চাই শেষটায়, আসলে এরপরে কোথায় যাচ্ছেন? এরপরে এখনো আসলে ওইভাবে ভাবিনি বা চিন্তা করিনি এই মুহূর্তে। আমি ফিরেছি 9-10 দিন হলো। আর আমি বলবো যে আরো অনেকগুলো টেকনিক্যাল মাউন্টেন্স আছে, সেসবে যেতে চাই ধীরে ধীরে। আচ্ছা, একটা বিষয় না জিজ্ঞেস করলি না, যে এই যে আমরা কিন্তু ছোট থেকে বড় হই বাবার পরিচয়ে, কিন্তু যখন সন্তান যখন ভালো কিছু করে, যেমন এখন আপনার নামের আগে কিন্তু লেগে গেছে মাউন্ট এভারেস্ট বিজয়ী, হ্যাঁ, ষষ্ঠ না বলি, তো এখন কি আপনার নাম দিয়ে আপনার বাবাকে পরিচিত হতে হয় রাস্তাঘাটে বা কোথাও গেলে? সেটা কেমন? খানিকটা হতে হয় রিসেন্ট টাইমস। আমি যদি না বলি সেটা আবার মিথ্যে বলা হবে, একদম। হ্যাঁ, খানিকটা হতে হয়।
বাবা কি বলেন? হ্যাঁ, বাবা খুবই খুশি আর কি। বাবা যাওয়ার আগে হয়তো এতটা মানে বুঝে উঠতে পারেনি বা এরকম কিছু হবে বা ভাবতে পারেনি আর কি। এখন হ্যাঁ, বাবা খুবই খুশি এটাতে। মানে এখন যখন আপনি চিটাগাংয়ের রাস্তায় যখন হাঁটেন তখন তো নিশ্চয়ই ভিন্ন পরিচয়, ভিন্ন একটা আত্মবিশ্বাসে হাঁটতে হয় সবাই এসে। পরিচয় আমি আগের মানুষটাই আছি। আপনি আছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আশেপাশের চোখ জোড়াগুলো ছিল তাদের তো চোখ নিশ্চয়ই পাল্টেছে। হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, এটা একটু, তবে হ্যাঁ আমার যেহেতু একটু চুল দাড়ি কেটেছি একটু লোকজন চিনতে কষ্ট হয় রিসেন্ট টাইমসে। আমি যখন মাউন্টেনে ছিলাম সত্যি এইরকম বিজয় আসলে অন্যরকম, মানে সেটা আসলে আমি জানি না, সেই বিজয়টা আমি জানি না আসলে কেমন, কিন্তু সেটা আসলে অন্যরকম এবং অনেক বেশি প্রেশাস। ক্লাইম্বিং করার পরে বা আসার পরে কি আপনার ওয়েট তো নিশ্চয়ই কমেছে অনেক? 4 কেজি। হ্যাঁ, 4 কেজি। 4 কেজি মাত্র? হ্যাঁ, আমার জন্য মানে আমি যেহেতু বেস ক্যাম্পে খুব খাওয়া, আমার খুব ভালো অ্যাপিটাইট ছিল। আচ্ছা, বেস ক্যাম্পে আমি দেশ ছাড়ার সময় 56 কেজি ছিলাম। বেস ক্যাম্পে আমার ওজন 1 কেজি বেড়ে গেছে, 57 কেজি হয়ে গেছে যে যাওয়ার পরে। দ্যাটস ওয়ান্ডারফুল। আমি খুব ভালো খাচ্ছিলাম, মানে খাওয়া দাওয়া করছিলাম, হুইচ ইজ ভেরি গুড সাইন আসলে মাউন্টেনে। আপনারা খুব ভালো খেতে পারছেন, অ্যাপিটাইট আছে এবং খুব ভালো ঘুম হচ্ছে, এটা হচ্ছে আপনি সুস্থ আছেন, এটা একটা বলা যায় প্যারামিটার। বাবর আলীর পুরো জার্নিটা মনে হচ্ছে খুব স্মুথ গিয়েছে, তাই না? মানে হ্যাঁ, এটা আমি বলবো যে মানে আমার প্রিপারেশনটা খুব ভালো ছিল দেখে আমি মানে স্মুথ হয়েছে। প্রিপারেশন বলতে আপনার আগের যে এন্ডুরেন্স ট্রেনিং গুলো ছিল সেগুলোর কথা বলছেন, সেগুলো বেশি বেশি করতে হবে আসলে, করলে ভালো থাকা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার কাছ থেকে ইন্সপিরেশনটা নেওয়ার জন্য আসলে প্রশ্নটি করেছিলাম যে যারা যেতে চায় তারা আসলে কিভাবে কি করবে, এবং শেষটায় জানতে চাই যে মানে চিকিৎসক বাবর আলীকে প্র্যাকটিস করতে দেখা যাবে কবে, মানে চিকিৎসক হিসেবে আসলে? আমি যদিও মানে এমবিবিএস এর পরে পাবলিক হেলথ পড়েছি, তো আমি মূলত নানান জায়গায় চাকরি বাকরি করেছি আর কি, নানান এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, ইউএন এজেন্সি, এগুলোতে। কিন্তু এখন তো শঙ্কর হয়ে আছেন, এখন কিভাবে কি করবে? হ্যাঁ, এখন আমার মায়ের খুব ইচ্ছা, যে বাবা মায়ের দুইজনেরই খুব ইচ্ছা যাতে আমি আসলে চেম্বার করি, যদি আমি খুব একটা এনজয় করি না সেটা। আমি একবার চেষ্টা করেছিলাম মাস দিয়ে, তখন কোভিড চলে এসেছিল, আনলাকিলি হোয়াট এভার, তো ওই সময়টায় আর পরে চেম্বার করতে হয়নি। বাবা মায়ের খুব ইচ্ছা, সেটা আমার রাখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সেটা কি বেস ক্যাম্পে হতে পারে? না, হ্যাঁ, বেস ক্যাম্পে আমার কখনো ইচ্ছা আছে যে ওখানে যারা কাজ করে আসলে বেস ক্যাম্প বা হিমালয়ের কোলে হচ্ছে এরকম খুব দুর্গম জায়গায় কিছু ক্লিনিক কাজ করে, এইচআরএ বলা হয়, এই হিমালয়ান রেস্কিউ অ্যাসোসিয়েশন, এরা কাজ করে। আমার খুব হতে পারে কিন্তু। হ্যাঁ, এটাও কখনো ইচ্ছা আছে, এটা মূলত ভলান্টারি ওয়ার্ক, আমি ডেফিনেটলি করতে চাই সেটা জীবনের কোনো পর্যায়ে। চমৎকার, আমরা চাই সেটাও আপনি করুন, যেহেতু আপনার সঙ্গে আসলে পাহাড়ের একটা সম্পর্ক তৈরি হয়েছে, খুব আত্মিক সম্পর্ক আসলে। আপনার পুরোটা সময় শুনে মনে হলো যে আপনার কোথাও গিয়ে মনে হয়নি যে আমি ভুল করেছি বা আমি ফিরতে চাই বা আমার খারাপ লেগেছে বা আমার ডিপ্রেশন আসতে পারে। আপনি সবসময় আসলে খুব উদ্যমী ক্লাইম্ব করেছেন। একটু একটা সময় বলবো যে একটু নিরুদ্যমী বা একটু আমার খারাপ সময় যাচ্ছিল, যেটা বেস ক্যাম্পে একটা লম্বা সময় আমাকে ওয়েট করতে হয়েছে। ওই সময়টা নিজেকে মোটিভেটেড রাখা একটু টাফ হয়ে যায়, আমার ক্ষেত্রেই টাফ হয়ে যাচ্ছিল যে দিন ওয়েট করতে হচ্ছে। কিন্তু আবার ওইটা মাথায় ছিল যে এইরকম হাই মাউন্টেনে পেশেন্স ইজ দ্য কি, এটাও মাথায় ছিল। রাইট, ইউ আর ভেরি পেশেন্ট আমার মনে হয়। এবং হচ্ছে পাহাড়ের চূড়ায় বা এমন একটা জায়গায় থাকে না যখন আসলে নিজের পরমাত্মের কথা খুব মনে পড়ে এবং চেহারাটা ভেসে ওঠে, কার মুখটা ভেসেছে সেই সময়, এরকম কি হয়েছে আপনার সঙ্গে? আমি যদিও খুব ফোকাস ছিলাম আসলে মানে ক্লাইম্বের দিক থেকে, আর তবে একটা জিনিস মনে হচ্ছিল, এটা আমি অবশ্য কোথাও বলিনি আজকে, ব্যক্তিগত প্রশ্ন ছিল, বলুন। না, এটা আমি কোথাও বলিনি, কিন্তু আজকে মনে হচ্ছে না বলা দরকার। মানে আমার এক বন্ধু আছে, আমরা ওকে হারিয়েছি 2022 সালে জুলাই হারিয়েছি, জুলাই 28 তারিখে। তো ও খুবই ফিট একটা ছেলে ছিল, এইসব এন্ডুরেন্স অ্যাক্টিভিটি এগুলাতে খুবই ইন্টারেস্টেড ছিল। 2022 সালে ও আমাদের হচ্ছে স্টোমাক ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চলে যায়। দীপ্তিমান জিতুর কথা খুব মনে পড়েছে, মানে আমার এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতো ওই। ওহো, নিশ্চয়ই যিনি যেখানে আছেন ভালো থাকবেন সেই প্রত্যাশা করি, এবং ধন্যবাদ আমাদের সঙ্গে এতগুলো বিষয় আসলে শেয়ার করবার জন্য। আমি আসলে এত প্রশ্ন করেছি আপনাকে আজকে, আপনি নিশ্চয়ই বিরক্ত হন? না, আপনাকেও ধন্যবাদ। আর চ্যানেল আইয়ের পর মানে আজকে আসার সুযোগ হলো। তারকা কথন আমি মাঝে মাঝে আগে দেখতাম, আপনি আজকে আমাদের তারকা এবং আপনি সত্যিই তারকা। বাংলাদেশ হিসেবে আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন
এবং আরও একবার ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। একটি বই রয়েছে আপনার জন্য উপহার হিসেবে, নিশ্চয়ই বই পড়েন, আপনি তো বললেনই বই পড়তে পড়তে আপনার সময় কেটেছে। থ্যাংক ইউ আপনার জন্য পাঠক সমাবেশের পক্ষ থেকে। ওকে, আমি খুবই খুশি হয়েছি, সবসময় খুব আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এতগুলো এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপনি, সেই জন্য ধন্যবাদ। আগামীতেও শেয়ার করছেন, এখান থেকে হয়তো অন্য কোথাও গিয়ে শেয়ার করবেন, সেই জন্য আসলে আন্তরিক ধন্যবাদ। এবং আমি চাই যে যত আমরা সবাই চাই আপনার এই এক্সপিরিয়েন্সগুলো সবাই জানতে পারুক। আসলে বিশেষ করে আপনার কাছ থেকে বই পাবো কবে? শেষ প্রশ্ন। আচ্ছা, শেষ প্রশ্ন, এই কোশ্চেন আমার হাতে আরো দুটো বইয়ের মানে দুটো বই আগে কাজ শেষ করতে হবে, আমাদের অভিযান নিয়ে এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল রাইডে, এই দুটো বইয়ের কাজ শেষ করে পরে এভারেস্ট বা লোৎসা অভিযান নিয়ে। প্রতিটা অভিযানের বই কি থাকবে তাহলে? সবগুলো অভিযান হয়তো করা মুশকিল আর কি, চেষ্টা করব। আমরা চাইবো যে আপনি করবেন। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কটি? তিনটি বই এই পর্যন্ত প্রকাশিত হয়েছে। একটা পায়ে পায়ে 64 জেলা, আমাদের দেশের 64 জেলা ভ্রমণের কাহিনী নিয়ে, আর একটি সেকেন্ড বইটি সেটি একটু অনুবাদ মেলোডি এভারেস্ট নিয়ে, জর্জ মেলোডিকে নিয়ে এবং এভারেস্টকে নিয়ে। এটা আমার একজন সহ অনুবাদক ছিলেন সুদীপ্ত দত্ত। আর অন্য বইটির নাম সাইকেলের সওয়ারি, আমাদের দেশে যেসব সাইকেল রাইড করেছি সেসব একসাথে এক মলাটে নিয়ে আসার চেষ্টা। নিশ্চয়ই এভারেস্ট বিজয় নিয়ে চমৎকার একটি লেখা আমাদেরকে উপহার দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করব। এবং আপনাকে ধন্যবাদ বাবর আলী, আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটাবার জন্য, এবং আপনার সবগুলো ইচ্ছা প্রত্যাশাগুলো পূরণ হোক সেই প্রত্যাশা রাখি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। আজকের মতো আয়োজন শেষ করছে, আমাদের আড্ডা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।